মায়া তার অসুস্থ মা এবং দরিদ্র বাবার সাথে একটা ছোট্ট ঘরে বাস করত। তুই কি এখনো স্কুলে যাওয়ার জন্য তৈরি হলি না? আমি তো জমিদারের বাড়িতে কাজে যাচ্ছি, তুইও তৈরি হইনি। মা, আমি তো সেই কখনই তৈরি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে জমিদারের বাড়িতে কাজে কেন যাচ্ছ? মমতা, তোমার মেয়ে তো ঠিক কথাই বলেছে। কদিন ধরেই তোমার শরীরটা অসুস্থ। তুমি বলছো কেমন যেন লাগছে, তাহলে কেন এত কষ্ট করে তুমি জমিদারের বাড়িতে কাজে যাবে? সে হয় নাকি? এই মাস তো প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন যদি আমি কাজে না যাই তাহলে কি করে হবে? আমাকে যেতে হবে, আমাকে আটকিও না তো। আর তুমি একা কষ্ট করে সংসার চালাতে পারবে? মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি কাজে গিয়েছি। তুমি মাকে বোঝাও, সে কবে থেকে বলছি তার শরীরটা অসুস্থ লাগছে, কই একটু কবিরাজকে দেখাবে। তা না, সব সময় শুধু কাজ করেই যাচ্ছি। আমার নিজের ভবিষ্যতের চিন্তা কেন করতে হবে? আমি কিছু না কিছু একটা করে ঠিকই ভালো থাকবো। এখন নিজেদের কথাটাও চিন্তা করো। দেখ তোর হাতগুলো কিরকম খালি। তোকে না কখনো সোনার চুড়ি কিনে দিতে পেরেছি, না কখনো সোনার কানের দুল বানিয়ে দিতে পেরেছি। বিয়ের সময়ও হয়ে আসছে, কয়েকদিন পর তোর বিয়ে হলে তখন আমি তোর শ্বশুর বাড়ি কি খালি হাতে পাঠাবো? এজন্যই তো আমি কাজ করছি। দেখবি তোকে গহনা জুড়ে দেব। আরে, মেয়ের বিয়ের এখনো বহু দেরি আছে। তুমি কথা না বলে বিশ্রাম করো। বেশি কাজ করলে অসুস্থ হয়ে যাবে। আমি কাজে গেলাম। মায়া, তোর মাকে বোঝা। শোন, বেশি কথা বলিস না তো তোর বাবার মতো। আমি কাজে যাচ্ছি, তুই তাড়াতাড়ি স্কুলে যা। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আমার চিন্তা করবি না। মমতা অসুস্থ শরীর নিয়ে জমিদারের বাড়িতে কাজে চলে যায়। আরে, এত দেরি করে আসার সময় হয়েছে? তাড়াতাড়ি যা, ঘরের কত কাজ বাকি আছে। থালা বাসনগুলো আছে, ধুয়ে দে। এরপর জামা কাপড়গুলো শুকাতে দিতে হবে। আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। মমতা, তাড়াতাড়ি নদীর ধারে গিয়ে 2 কলস পানি নিয়ে আয় তো। ঘরের পানি শেষ হয়ে গিয়েছে। এক্ষুনি যাচ্ছি পানি আনতে। আজ পানি জমিদারের বাড়িতে দিয়ে আর কাজ করব না, বাড়ি চলে যাব। শরীরটা একদমই ভালো লাগছে না। এ কি, আমার মাথাটা এমন করছে কেন? আরে, এটা তো আমার পাশের বাড়ির মমতা। এভাবে মাটিতে লুটিয়ে পড়লো কি করে? ধরো ধরো, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কি ব্যাপার? আমাদের বাড়ির সামনে এত মানুষ কেন? কি হয়েছে? আরে, মায়ের কি হয়েছে? মা, ওঠো, কি হয়েছে তোমার? আরে, কেমন মেয়ে তুই? নিজের মায়ের একটু খেয়াল রাখবি না? এত জ্বর নিয়ে কেউ কাজ করে নাকি? সারাদিন হয়তো এই জ্বর নিয়ে কাজ করেছে। কেমন অসুস্থ হয়ে পড়েছে দেখ। আমি তো না করেছিলামই মাকে, এখন কি করব? বাবাও তো কাজ থেকে আসেনি। যাই, আমি কবিরাজ ডেকে আনি। চাচি, আপনি একটু বসুন এখানে। ঠিক আছে, যা তুই, আমি বসছি। কবিরাজ চাচা, দেখুন তো আমার মায়ের কি হয়েছে। সে হঠাৎ করে এত বেশি অসুস্থ কি করে হয়ে গেল? আমার তো খুবই ভয় করছে। মায়ের আবার কিছু হবে না তো? চিন্তা করিস না মায়া, আমি দেখছি। তোর মায়ের অবস্থা খুবই খারাপ। খুব দ্রুত তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হবে। আরে, কি হয়েছে? আমার স্ত্রী এভাবে অসুস্থ হয়ে কেন পড়ে আছে? এসব প্রশ্নের উত্তর শহরে গেলেই পাওয়া যাবে। আমি তো সাধারণ কবিরাজ, ছোটখাটো রোগের ওষুধ দেই। তোমার স্ত্রীর নাড়ি পরীক্ষা করে দেখলাম, তার ভয়ানক অসুখ হয়েছে। হাসপাতালে না নিলে চিকিৎসা করানো যাবে না। কোনো প্রয়োজন নেই হাসপাতালে নেওয়ার। আমি জানি একটু বিশ্রাম করলেই আমি ঠিক হয়ে যাব।
তুমি চিন্তা করো না। মায়া, তুইও কাঁদিস না তো, দেখবি আমি ঠিক হয়ে যাব। মায়াদের ঘরে টাকা ছিল না যে জোর করে তার মাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাবে। কয়েকদিনের মধ্যে মায়ার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব, তোমাকে সুস্থ করেই তুলবো। আমার যাওয়ার সময় হয়েছে মায়া, আমি বুঝতে পারছি শরীরটা একদমই ভালো লাগছে না, এবার আমাকে যেতে দে। মা, এভাবে কেন কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। শোন, ওখানে দেখ একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে আমার বিয়ের সময়কার কিছু রেশমি চুড়ি আছে। আমি ভেবেছিলাম তোকে কিছু সোনার গহনা বানিয়ে দিব, কিন্তু সেই সামর্থ্য তো আর আমার হলো না। এই রেশমি চুড়িগুলো তোর কাছে রেখে গেলাম, তোর বিয়েতে পরিস। তুমি আর কথা বলো না তো, আমাকে নিয়ে চিন্তা করো না। এভাবে শেষবারের মতো মমতা কথা বলে চিরতরে বিদায় নেয় পৃথিবী থেকে। কয়েকদিন পর্যন্ত মায়া এবং তার বাবা খুবই শোকাহত থাকে, কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে তাদেরকে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যেতে হয়। বাবা, আজ কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছো, নাকি আজ কাজে যাওনি? আমি কাজে গিয়েছিলাম, তবে সেখানে নাকি আর লোক লাগবে না, এই জন্য আমাকে ছাঁটাই করে দিল। নতুন কাজ খুঁজতে হবে, কাল থেকে খোঁজার চেষ্টা করব। থাক, চিন্তা করো না, সব কষ্ট দুঃখ একদিন ঠিক হয়ে যাবে। মায়ার বাবা কাজ খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো কাজই খুঁজে পায় না। এভাবে আরো কয়েকদিন চলে যায়। বাবা তো কয়েকদিন হলো কোনো কাজের দেখাই পাচ্ছে না, ঘরের অবস্থাও খারাপ। আজ রাতে ভাত রান্না করলে কাল সকালে কি খাবো সেটারও কোনো ঠিক নেই। কি করব? কিছু একটা তো করতেই হবে। মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। মা গিয়েছে, সাথে করে আমাদের সংসারের যেটুকু সৌভাগ্য ছিল সেটাও নিয়ে চলে গেছি। মা তো বলেছিল ওই বক্সে আমাকে কিছু রেশমি চুড়ি দিয়ে গেছে। এতদিনে তো চুড়িগুলো একবারও দেখা হয়নি। মায়ের কথা খুব মনে পড়ছে, চুড়িগুলোই না হয় দেখি। চুড়িগুলো তো খুবই সুন্দর, এমন চুড়ি এখন আর দেখাই যায় না, সব প্লাস্টিকের আর তামার চুড়ি বিক্রি হয়। একই কাজ করলাম, এই রেশমি চুড়িগুলো পরে আবার ভেঙে যাবে না তো? সবগুলো উঠিয়ে রাখি। মায়া রেশমি চুড়িগুলো একসাথে করে দেখতে পায় তার হাতে যে চুড়িগুলো আছে সেই চুড়িগুলো বাক্সের মধ্যে ইতিমধ্যে আরো আছে। একই, চুড়িগুলো সব বাক্স থেকে পড়ে গেল, এগুলো আমার হাতে এখন। তাহলে বাক্সের মধ্যে চুড়ি কি করে এলো? দেখি তো এগুলো বের করে। আশ্চর্য, নিশ্চয়ই বাক্সের মধ্যে কোনো জাদু আছে। এজন্যই কি আমার মা আমাকে বাক্সটা দিয়ে গেছে, নাকি মাও জানতো না এই ব্যাপারে? এই বাক্স থেকে তো রেশমি চুড়ি শেষই হচ্ছে না। বাবা যে পর্যন্ত কাজ খুঁজে না পাচ্ছি, আমি এই রেশমি চুড়ি বিক্রি করব। স্কুল শেষ হলে তো আমার অনেক সময় হাতে থাকে, আর আমার স্কুলের মেয়েরা তো রেশমি চুড়ি পরতে অনেক পছন্দ করে। পরের দিন স্কুল শেষ হতেই সে স্কুলের বাইরে দাঁড়িয়ে পড়ে সে রেশমি চুড়ির বাক্স নিয়ে। নিয়ে যান, নিয়ে যান, লাল নীল হলুদ রঙের রেশমি চুড়ি নিয়ে যান। একবারে রেশমি চুড়ি পরবেন তো বারবার আমার কাছেই ফিরে আসবেন। আরে দেখি তো, এই রেশমি চুড়ির রংগুলো তো ভারী সুন্দর। আশেপাশের দোকানে তো এখন রেশমি চুড়ি পাওয়া যায় না, আমাকে দাও তো কিছু। এভাবে স্কুলের আশেপাশের মেয়েরাও মায়ের কাছ থেকে রেশমি চুড়ি কিনতে শুরু করে। ভালোই হয়েছে, আমি এখন রেশমি চুড়ির ব্যবসা করে হলেও অন্তত আমাদের পরিবারটা সামলে নিতে পারবো। বাবাকে বুড়ো বয়সে আর কাজ করতে হবে না, সে কিছুদিন আরাম করতে পারবে। চুড়ি নিয়ে যান, চুড়ি, কাচের রেশমি চুড়ি নিয়ে যান। কি সুন্দর দেখাচ্ছে, আমাকে দাও তো কিছু রেশমি চুড়ি। কয়েকদিনের মধ্যেই মায়ের রেশমি চুড়ির সুনাম পুরো গ্রামে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে। মায়ের পাশের বাড়ির প্রতিবেশী চাচি রত্নাও এই ব্যাপারে জানতে পারে। এ কি করে সম্ভব? মায়ের বাবা তো ঠিক মতো কাজই করছে না, তাহলে মায়া রেশমি চুড়ি কিনছে কি করে? নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। মায়া, আমাকে তো বল, আমি তোর চাচি হই, তুই হঠাৎ করে রেশমি চুড়ির ব্যবসা কেন শুরু করলি? আর সবসময় একটা ছোট বাক্সে কেন রেশমি চুড়ি বিক্রি করতে যাস? এটা আমাকে আমার মা দিয়েছিল, আর এই বাক্স থেকে কখনোই রেশমি চুড়ি শেষ হয় না। এজন্যই এই রেশমি চুড়ির বাক্স থেকে আমি রেশমি চুড়ি বিক্রি করতে চাই। ও
আচ্ছা এই কথা, ঠিক আছে, এখন তাহলে আমি করে গেলাম, অনেক কাজ আছে। এই ব্যাপার, ঠিক আছে, আমি এখন ওইরকম দেখতে একটা বাক্স বানিয়ে ফেলবো। এরপর বাক্স দুটো বদলে দেব। আমার কাছে থাকবে সেই রেশমি চুড়ির বাক্স। যখন ইচ্ছা হবে আমি রেশমি চুড়ি পরবো। আজকে দুপুরে যখন ঘরে কেউ থাকবে না, তখন ওই চাদর রেশমি চুড়ির বাক্সের সাথে আমারটা পাল্টে দিব। একই রকম দেখতে হয়েছে বাক্সগুলো, এখন আর কোনো সমস্যাই নেই। এটা নিয়ে যাই, আমি আমার কাছেই রাখবো এটা। এ কি হয়ে গেল? আমি তো ভেবেছিলাম এই বাক্সের মধ্যে রেশমি চুড়ি আছে। এর মধ্যে এত ধরনের কীটপতঙ্গ কি করে এলো? এই বাক্স আমার লাগবে না। এই বাক্স এখান থেকে কেউ সরিয়ে নিয়ে যাও। খবরদার, এটা মায়ার কাছ থেকে চুরি করার চেষ্টা করবে না, তাহলে অবস্থা আরো খারাপ হবে পরের বার। সে রেশমি চুড়ির বাক্স উড়ে উড়ে নিজের মায়াদের ঘরে চলে যায়।